তো এটা অনেকের কাছে গুরুত্ব কম মনে হয় যে মাত্র এটা তো প্র্যাকটিক্যাল সাবজেক্ট, মাত্র 1 ক্রেডিট হচ্ছে তোমাদের থিওরি, অর্থাৎ ফাইনাল এক্সামে তোমাদের মাত্র 30 মার্কের কোয়েশ্চেন হবে। তো এটা দেখে হয়তো বা মার্ক দেখে তোমরা অনেকে এটাকে জাজ করে থাকো, কিন্তু আসলে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কেন গুরুত্বপূর্ণ? কারণ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের এটা হচ্ছে ওয়ান, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ান। তো এরপরের সেমিস্টারে তোমরা টু পড়বা। তো টু পড়তে গেলে তোমার তো অবশ্যই ওয়ানটা ভালো জানতে হবে। আর শুধুমাত্র পড়াশোনার জন্যও না, কিসের জন্য? তোমার জবের জন্য, জব সেক্টরের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার করতে চাও তোমাদের জন্য তো এটা মাস্ট। কারণ এই সিলেবাসে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যে তোমাকে, যেটা আমি বারবারই বলে থাকি, যে ডিপ্লোমায় থাকা অবস্থায় মোটামুটি ইন্ডাস্ট্রি লেভেলে যা যা লাগে ওই টুলগুলোর সাথে তোমাকে পরিচিত করানো হচ্ছে। ইভেন তুমি চাইলেই এখন তো রিসোর্স অ্যাভেলেবল, যার কারণে তুমি বাসায় বসে ইউটিউব থেকেও হিউজ পরিমাণে নলেজ গ্যাদার করতে পারো। জাস্ট তোমাকে হচ্ছে এখানে দেখানো হচ্ছে বিষয়গুলো, এগুলোর উপর বেস করে তুমি নিজের থেকেই স্কিল হতে পারবা। তো যার কারণে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যদি ক্যারিয়ার করতে চাও এটা তো এমনিই গুরুত্বপূর্ণ। আর ওয়েব ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে না চাইলেও এই বিষয়গুলো কম বেশি তোমার জানা থাকা লাগবে। আমি এমন অনেককেই দেখেছি যারা বিবিএমবিএ করার পরেও তারা হচ্ছে দেখি যে ওয়েব ডেভেলপমেন্ট ডিজাইন এগুলো শিখে। কেন শিখে? সে বড় ধরনের ডেভেলপার হয়ে যাবে এই জন্য না, তার কিছু কিছু ক্ষেত্রে এটা কাজে লাগে। তো আমাদের জন্য তো এটা মাস্ট। ধরো তুমি নতুন নিজে একটা ওয়েবসাইট বানাবা, তো সেক্ষেত্রে তো তোমার এটা নলেজটা লাগবে। এবার নিজে যদি নাও বানাও, তুমি এমন একটা সেক্টরে কাজ করতেছো যেখানে আরেকজন বানাচ্ছে, তাকে কোনো একটা গাইডলাইন করতে অথবা সে কি বুঝাচ্ছে বোঝানোর জন্য তোমার তুমি তার রিকোয়ারমেন্ট গুলা বুঝানো, অথবা নিজে কিছু একটা বানাবা কাউকে রিকোয়ারমেন্ট দিবে, এগুলো বোঝার জন্য তোমার বেসিক নলেজ লাগবে। তো এটাকে শুধুমাত্র তোমরা সেমিস্টারের সাবজেক্ট হিসেবে কনসিডার করবা না। আমার রিকোয়েস্ট থাকবে, এটা তোমাদের মূলত কেরিয়ারের একটা সাবজেক্ট। তো তোমাদের তো এই প্রবিধানগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে করে তোমরা এখান থেকে ইন্ডাস্ট্রি লেভেলে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স স্কিল নিয়ে যেতে পারো। এক্সপিরিয়েন্স তো হবে না তেমন বেশি, কিন্তু স্কিল যাতে হয়ে যেতে পারো, যাতে সরাসরি গিয়ে ইন্ডাস্ট্রিতে তোমরা কাজ করতে পারো। তো আমরা শুরু করব। কে কোথা থেকে জয়েন হচ্ছ একটু জানাও, আমি তোমাদের এগুলো একটু চ্যাটগুলো দেখি। কে কোন ইনস্টিটিউট থেকে জয়েন হয়েছো জানাও। আচ্ছা, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট থেকে জয়েন হয়েছে একজন। তো এটা আসলে ছোট একটা সাবজেক্ট। আমি আজকে ইনশাল্লাহ ট্রাই করব চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত আলোচনা করতে। যেহেতু এটা একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এটা আমি যদি তোমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাতে পারতাম তাহলে ধরো এখানে অনেক সুন্দর হতো আর কি। এখন যেহেতু সেমিস্টার ফাইনালে তো তোমাকে এটা থিওরি লিখতে হবে, তো সেই জন্যই আমি মূলত আজকে থিওরিটিক্যাল বিষয়গুলোই আলোচনা করব। এখানে আমি কোনো কিছু আজকে প্র্যাকটিক্যাল কোডিং দেখাবো না। তোমরা ইতিপূর্বে হয়তোবা অনেকেই জানো যে আমাদের কিন্তু এডুসিটিতে একটা আমার ফ্রি কোর্সও আছে ওয়েব ডিজাইনের উপর। এটা যদিও আরো 1 সেমিস্টার আগেই সম্ভবত করানো হয়েছিল, তো তখন লাইভ ছিল আর কি ক্লাসগুলো। তো ইনশাল্লাহ সামনের সেমিস্টারে আমরা আবারও শুরু করব সেটা। তো তোমরা এই সেমিস্টার যাদের গ্যাপ আছে, এখন তো সেমিস্টার ফাইনাল চলে এসেছে, এখন তো আর স্কিল ডেভেলপমেন্টের সুযোগ নেই। তো ফাইনালটা দেওয়ার পর যারা ফ্রি থাকবা ওই সময়টাতে তোমরা চাইলে ওই আমাদের ক্যাম্পে, বুট ক্যাম্পে জয়েন করতে পারো। আমরা ইনশাল্লাহ অ্যানাউন্স করব সেটা নিয়ে। কারণ তোমাদের এটা সামনে লাগবে, এটা স্কিপ করা মানে তুমি সামনে যে কোনো এক সময় না এক সময় তোমাকে শিখতে হবে। তো আমরা শুরু করছি তাহলে। আচ্ছা, চ্যাপ্টার 1 হচ্ছে কি ওয়েব টেকনোলজি ও ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তা। অর্থাৎ তোমার ওয়েব টেকনোলজি কি জিনিস, আর ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের ওয়েব টেকনোলজির প্রয়োজন কেমন, অথবা একজন ডেভেলপারের কাজ কি, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে জানবো। তো আমি যেহেতু বারবারই বলছি যে এটা এক্সাম প্রিপারেশন ক্লাস, সো ওই হিসাবে আমরা শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার এগুলো নিয়ে আলোচনা করব। তারপরও এর ফাঁকে যদি আমি কিছু বলার প্রয়োজন মনে করি তাহলে আমি সেগুলো আলোচনা করব। তো প্রথম কোয়েশ্চেন, ওয়েব টেকনোলজি কি? তো আমরা ওয়েবে যে সকল টেকনোলজিগুলো দেখি, মানে যে সকল টেকনোলজিগুলো ইউজ করি, এগুলোই হচ্ছে আসলে ওয়েব টেকনোলজি। এটা কোনমাত্র সিঙ্গেল একটা টেকনোলজি বলতে কিছু নেই। তোমরা এক্সামে আসলে এই সংজ্ঞাটাও দিতে পারো, এই সংজ্ঞাটাও দিতে পারো।
তাহলে এখানে দেখো কি লেখা আছে, বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিকের সমষ্টি। ঠিক আছে, তো যার মাধ্যমে বিভিন্ন ডিভাইসের মধ্যে কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং বিভিন্ন মাল্টিমিডিয়া প্যাকেজের মাধ্যমে কমিউনিকেশন করা যায়। অর্থাৎ এটা দেখুন সেকেন্ড ডেফিনেশনটা, ওয়েব টেকনোলজি টেকনোলজি হলো এমন সমস্ত টুলস এবং টেকনিকের সমষ্টি যা ওয়েবসাইট এবং কি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি, মেনটেনেন্স মানে রক্ষণাবেক্ষণ এবং ডেভেলপ করার জন্য ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে ডেফিনেশন, তোমরা আসলে এটা এভাবে দিতে পারবা। আর ডেভেলপমেন্ট কি হচ্ছে, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইট তৈরি এবং রক্ষণাবেক্ষণ করার প্রক্রিয়া। অর্থাৎ তুমি একটা ওয়েবসাইট শুধু তৈরি করে রাখলে তো হবে না, এটাকে ডেভেলপ করা লাগবে। এটা স্ট্যাটিক বানায় রাখলে কি কেউ কোনো কাজ করতে পারবে? যেমন তোমরা যে এডুসিটির সাইটটা দেখতে পাও, তো এডুসিটির সাইটে গিয়ে যদি তুমি কোনো কোর্সে অর্ডার করতে না পারো, কোর্সে এনরোল হতে না পারো, তাহলে তো এটা ইউজলেস। শুধুমাত্র ডিজাইন যদি আমি করে রাখি, তো ডিজাইন করার পর ওটাকে কি করতে হবে, ডেভেলপ করতে হবে। ডেভেলপ করার পর ডে বাই ডে ওটাকে ইমপ্রুভ করা লাগবে, যে ভাই আমাদের এই ফিচারটা লাগবে, এই ফিচারটা অ্যাড করেন, তো আমরা এই ফিচারটা অ্যাড করলাম। এরপর কিছুদিন পর তোমরা রিকোয়ারমেন্ট দিলা যে না ভাইয়া এই জিনিসটা ভালো লাগছে না, এইভাবে করলে ভালো হয়, তো আমরা আরো কিছু অ্যাড করলাম, এরপর আমরা নিজেরাও কিছু মডিফাই করলাম। এইভাবে প্রতিনিয়তই একটা অ্যাপ্লিকেশনের উপর ডেভেলপমেন্ট চলতে থাকে। এটাই হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্ট। এখন এখানে দেখো দুইটা মৌলিক বিষয় জড়িত আছে এখানে, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। এখন ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, এটা তো নিশ্চয়ই তোমরা জানো, না জানলেও আমি কিছুটা আলোচনা করব। আচ্ছা, ফ্রন্ট এন্ড হচ্ছে কি, তোমরা যে ওয়েবসাইট গুলো দেখো, যে তোমরা যে ফেসবুক চালাও না, তোমরা তো নিশ্চয়ই এখন লাইভটা ফেসবুক না হলে ইউটিউবে দেখছো। তো ফেসবুকে তোমরা যে ইন্টারফেসটা দেখো, এটাই হচ্ছে আসলে মূলত ফ্রন্ট এন্ড। এটাই হচ্ছে কি ফ্রন্ট এন্ড। আর এই ভিতরে ইন্টারনালি কিভাবে কাজ হয়, যে এত মিলিয়ন ইউজারের ডেটা, তুমি facebook.com লিখার সাথে সাথে অ্যাপ ওপেন করার সাথে সাথে এই ডেটাগুলো চলে আসছে, এটা তো ইন্টারনালি কোথাও না কোথাও ম্যানেজ হচ্ছে, তাই না? যে তুমি লাইক দিলে তোমার বাংলাদেশের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারা দেখে, অথবা তুমি কাউকে সার্চ করলে সেম নামে বিদেশে থাকলে তাকে কিন্তু আসছে না, বাংলাদেশে গুলো আসছে আগে। তার মানে তোমার নিয়ারেস্ট এরিয়ার ডেটাগুলো আসছে আগে। তো এরকম অনেকগুলো লজিক্যাল কাজ থাকে এখানে। আবার তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ, সে অ্যাকসেপ্ট করছে, তোমাকে ব্লক করে দিচ্ছে, চ্যাট করছো, এরকম হিউজ ফাংশনালিটি। তো এটা শুধুমাত্র ডিজাইন না, এটা ইন্টারনালি তো নিশ্চয়ই কোনো না কোনো কাজ হচ্ছে, ওই কাজগুলোই হচ্ছে ব্যাক এন্ড। ক্লিয়ার? তো তোমার কোয়েশ্চেন আসতে পারে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি, এগুলা আমাদের সামনে থাকবে। তো এরপর আসি কি ওয়েবসাইট। এগুলো আসলে এখন থিওরিটিক্যালি আসলে পড়ানোর কিছু না, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে এখন অলমোস্ট সবাই কম বেশি জানো। তো এক সময় ছিল যারা ধরো মানে এগুলা যারা আমাদের যুগে যখন ছিল তখন আমাদেরকে বলা লাগতো যে এটা ওয়েবসাইট, এটা ব্রাউজার। তো এখন তো তোমরা একদম ছোট্ট কাল থেকে এগুলোর সাথে ইউজ টু, এসএসসি লেভেল থেকেই তোমরা কিন্তু ওয়েবসাইট চালাও, তোমরা কি বলে অ্যাপ চালাচ্ছ। তো এই কারণে তোমাদেরকে এই বিষয়গুলো এত বেশি আমি বলা দরকার মনে করছি না। তো ওয়েবসাইটে কি হয়, অনেকগুলো ওয়েব পেজ থাকে, তুমি জাস্ট মনে রাখবা কি ওয়েব এটা হচ্ছে একটা সাইট। এই সাইটের মধ্যে কি থাকবে, অনেকগুলো পেজ থাকবে। তো পেজ কেমন, ধরো তুমি যে বিভিন্ন ওয়েবসাইটে গেলে হোম একটা মেনু দেখো, তারপর অ্যাবাউট আস দেখো, যেমন আমাদের এখানে আছে কোর্স, কোর্সে ক্লিক করলে কোর্সের লিস্ট আছে আসে। তারপর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আসে, ডিপার্টমেন্টে ক্লিক করলে ওই ডিপার্টমেন্টের সাবজেক্ট গুলো আসে, কোর্স গুলো আসে, তাই না? তো এগুলোই হচ্ছে বিভিন্ন পেজ, প্রত্যেকটাই এক একটা পেজ। এগুলো একটার সাথে একটা কি থাকে, ইন্টার কানেক্টেড থাকে। তো এই পেজগুলোতে কি আছে, টেক্সট আছে, তোমরা কোর্সের নামগুলো দেখো, তারপর ইমেজ আছে, বিভিন্ন থাম্বনেইল দেখো না, এরপর ভিডিও দেখো, তোমরা কি প্রতিটা কোর্সের ভিডিও আপলোড করা থাকে, সেই ভিডিওগুলো দেখো। তাহলে এই জিনিসগুলো একটা ওয়েবসাইটের মধ্যে থাকে, অ্যানিমেশন থাকে। তারপর হচ্ছে কি এটা একটা জায়গায় হোস্ট করা আছে, এটা তো তোমরা যে কোনো জায়গা থেকে যখনই ভিজিট করো সাথে সাথে দেখতে পাও, তার মানে এটা সেন্ট্রাল গ্লোবালি কোনো একটা জায়গায় আছে, যাতে করে ওয়ার্ল্ড ওয়াইড সবাই অ্যাক্সেস করতে পারে। এটা যদি কোথাও হোস্ট করা না থাকতো, শুধুমাত্র আমি দেখতে পারতাম, তো আমি দেখে তো আসলে লাভ নাই, এটা সবাইকে দেখতে হবে, যার কারণে এটা এটা কোনো একটা কি সার্ভারে হোস্ট করা আছে। তার মানে তুমি একটা ওয়েবসাইট বানালে, এটা তো মানুষের কাছে পৌঁছাইতে হবে, তাহলে তোমাকে কি করতে হবে, এটাকে হোস্ট করা লাগবে, যেটাকে কি ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। তো এগুলোই হচ্ছে ওয়েবসাইট, আসলে নিজের থেকে বানায় বানায় লিখে ফেলতে পারবে, এটা কঠিন কিছুই না। এরপর কি ব্রাউজার, যেটা বললাম যে ব্রাউজার তো মূলত একটা সফটওয়্যার। এটা কি সফটওয়্যার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা কি করে দেখো, ইউজার ব্যবহারকারীদের কি করে, ইন্টারনেট থেকে ওয়েবসাইট এবং ওয়েব পেজ দেখতে বা ব্রাউজ করতে সাহায্য করে। তো এটা তুমি তোমার মতো করে দিয়ে দিলা, যে ব্রাউজার বলতে কি বুঝে আসলে এইভাবে দিয়ে দিলা। ঠিক আছে? তো ব্রাউজার কি, যেমন তোমরা যে গুগল ক্রোম ইউজ করো, মজিলা ফায়ারফক্স, এরকম অনেকগুলো ব্রাউজার আছে, তোমরা
কি বলে ইন্টারনেট, এখন তো ইন্টারনেট এক্সপ্লোরার আর নাই, এজ আসছে মাইক্রোসফটের। তো এই ব্রাউজার গুলাই, এগুলোর মাধ্যমে তোমরা কি ওয়েবসাইট ব্রাউজ করতে পারো, এই জন্য এটার নাম হচ্ছে কি ব্রাউজার। আচ্ছা, এরপর দেখো এগুলা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা যেগুলো অ্যাড করেছি, বইয়ে আরো অনেক কোয়েশ্চেন আছে, তোমাদের বই থেকে মূলত এগুলা কোয়েশ্চেন গুলা নেওয়া তোমাদের সিলেবাসের আলোকেই। তো ইউআরএল কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা মিনিং, এটা 1 মার্কের জন্য চলে আসতে পারে যে ইউআরএল এর পূর্ণ রূপ লিখো, অথবা ইউআরএল কি, তখন ইউআরএল কি দিলেও তুমি এটা লিখবা। তাহলে হচ্ছে কি, কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করার জন্য বা নেটওয়ার্কে প্রবেশ করার জন্য যে অ্যাড্রেসটা ব্যবহার করা হয় এটাকেই বলা হয় কি ইউআরএল। যেমন তোমরা যে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট bteb.gov.bd, এটা একটা অ্যাড্রেস ইউআরএল, এটা দেওয়ার সাথে সাথে তুমি ওই সাইটে চলে যাবা, আমাদের এডুসিটি লেখার সাথে সাথে কি এডুসিটির সাইটে চলে যাবা। তো এটাই হচ্ছে মূলত ইউআরএল। এখন এই ইউআরএল এর কিছু মিনিং আছে, কোন পার্টের কি আছে এগুলা নেক্সটে থাকবে। আর এগুলো আসলে প্র্যাকটিক্যালি হলে তখন তোমাকে একদম হাতে কলমে দেখালে আরো সুন্দর করে তোমরা বুঝতে পারতা। তো এখন তো আমরা রিভিশন টাইপের ক্লাস, এটা এখানে এত ডিটেলসে যাচ্ছি না। W3C কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এটাতে মূলত একটা অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনের কাজকে ওরা হচ্ছে ওয়েবের স্ট্যান্ডার্ড গুলা প্রোভাইড করে। যে সারা বিশ্বে তো অনেকেই হাজার হাজার কোটি কোটি ডেভেলপার আছে, বিভিন্ন মানুষজনের ব্রাউজার বানাচ্ছে, কেউ অ্যাপ্লিকেশন বানাচ্ছে। এখন এগুলা তো একটা স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করে, যে যার যার মতো করে বানাবে, তখন কে কাকে মানে কারটা কোথায় সাপোর্ট করবে। এজন্য কি করছে ওরা, টিম বার্নার্স-লি যিনি মূলত ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর জনক, উনি হচ্ছে এই অর্গানাইজেশনটা এস্টাবলিশ করছে। করার পর ওইখান থেকে ওনারা বিভিন্ন স্ট্যান্ডার্ড গুলা প্রোভাইড করতো, যে HTML এ কি কি থাকতে হবে, কেমন থাকতে হবে, HTML এর স্ট্রাকচারটা কেমন হবে, সবাই কিভাবে ওয়েল কোড করবে, এরকম অনেকগুলা রুলস তারা প্রোভাইড করে। তো এটা হলে হয় কি, সবাই একটা সুন্দর একটা প্যাটার্নের মধ্যে থাকতে পারবে। তো এটাই হচ্ছে W3Cর কাজ। দেখো এখানে ওইটাই লিখে আছে যে যা ওয়েবের স্ট্যান্ডার্ড প্রণয়ন করে, যাতে সবাই কি একই নিয়ম বা স্ট্যান্ডার্ড অনুসরণ করে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারে, যেটা আমি বললাম। আচ্ছা, এখন দেখো এটা নিয়ে অনেকেরই হয়তো কোশ্চেন থাকতে পারে যে ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি, ফুল স্ট্যাক কি, এগুলো তো শুনে থাকি, অনেকে আবার শুনেও নাই। তো এগুলা তোমরা শোনার জন্য যেটা করবা, তোমরা যেমন বাংলাদেশে যে জব সাইট আছে বিডি জবস, তারপর এরকম, অথবা তোমার লিঙ্কডইনে দেখবা বিভিন্ন জবগুলাতে গেলে দেখবা বিভিন্ন রোলের নামগুলা পাবা। তোমরা যদি আইটি সফটওয়্যার দিয়ে সার্চ দাও, ওগুলা দিয়ে বিভিন্ন রোলের নামগুলা পাবা। তো ওইখানে দেখবা যে এরকম ফ্রন্ট এন্ড ডেভেলপার ওয়ান্টেড, অথবা ফ্রন্ট এন্ড ডেভেলপার নিডেড, তারপর ব্যাক এন্ড ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, এই ধরনের কিছু রোল তোমরা পাবা, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক। এখন এগুলো আসলে এগুলোর কাজ কি, ওইখানে গেলেই তোমরা জব ডেসক্রিপশন যদি দেখো, ওইখান থেকেও অনেক কাজ বুঝে যাবে। তো এটা নাম শুনেই বোঝা যাচ্ছে যে ফ্রন্ট মানে সামনের কাজ করবে সে, ব্যাক মানে সে পেছনের কাজ করবে, আর ফুল মানে কি সে ফ্রন্টও করবে ব্যাক এর কাজও করবে, সবগুলারই কাজ করবে, অর্থাৎ ফ্রন্ট এন্ডের কাজও করবে ব্যাক এন্ডের কাজও করবে, যে তাকে বলা হয় ফুল স্ট্যাক। এখন দেখো ফ্রন্ট এন্ড কি জিনিস। ফ্রন্ট এন্ড হলো কি কোনো ওয়েবসাইটে গ্রাফিক্যাল, যেটা আমি কিন্তু অলরেডি একদম শুরুতে আলোচনা করে ফেলছি। তাহলে কি ইউজার ইন্টারফেস নিয়ে যে অংশটা কাজ করে, যে ব্যক্তি ফ্রন্ট এন্ড ডেভেলপ করে তাকে কি বলে, ফ্রন্ট এন্ড ডেভেলপার বলে। তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে হলে তোমাকে কি এই জিনিসগুলো জানতে হবে। কি কি? তোমাকে অবশ্যই কি ক্লায়েন্ট সাইড সম্পর্কে জানতে হবে, তোমাকে অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ইন্টারফেস এগুলো সম্পর্কে জানতে হবে। এখন ইউজার ইন্টারফেস কি, ইউজার এক্সপিরিয়েন্স কি, এগুলোও সামনে আসবে। তারপর ওয়েবসাইটটা এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কি তোমার ক্লায়েন্টের চাহিদা, গ্রাহকের চাহিদাটা পূরণ হয়। যে তোমাকে ক্লায়েন্ট বললো যে আমাকে সুন্দর করে একটা সাইট বানাই দেন, এখন তুমি এমন বিটকুটে কালার দিয়ে করে দিলা, তাহলে তো সে খুশি হবে না, তার মানে তার ডিমান্ডটা ফিল আপ হবে না। আবার সে যে ফাংশনালিটি চাচ্ছে, যেভাবে চাচ্ছে ওইভাবে তুমি কি সুন্দর সহজ করে করে দিলা না, তুমি অনেক কমপ্লেক্স করে করে দিলা, তাহলে তুমি ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কি ব্যর্থ। তাহলে ইউজার এই অ্যাপ্লিকেশনটাকে কি করতে হবে, ইউজার ফ্রেন্ডলি করতে হবে। তো এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ। তারপর অবশ্যই যেহেতু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে, তাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে কি ভালো জ্ঞান রাখতে হবে। আর এসইওর কাজ কি, এসইও সম্পর্কে ভালো জ্ঞান বলতে, এসইও এসইও সেক্টরটা আরেকটা বিশাল সেক্টর। এখানে তোমার অন পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে, অনেক ধরনের এসইও বিষয় আছে, যেগুলো ডিজিটাল মার্কেটিং এসইও, এটা আরেকটা সেক্টর। কিন্তু তোমাকে অত এক্সপার্ট হতে হবে না, তোমাকে অন পেজ এসইওর বিষয়গুলো
অ্যাটলিস্ট জানা লাগবে। না হলে তুমি ধরো যে কোনো একটা পেজের একটা রুলস আছে, যেমন ফার্স্টে H1 হেডিং ট্যাগ কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। হেডিং 1 H1 কয়টা থাকতে হবে? একটা থাকতে হবে। তো এই রুলসটা তো যদি তুমি এসইও সম্পর্কে আইডিয়া না থাকে তুমি জানবা না। তুমি কি করবা? যেমন ধরো আমার এই লেখাটা, এটা কি নিচের এগুলা থেকে কিছুটা বড় না? এটা কি মনে করো যে এই পেজের আমি H1 দিলাম, তো H1 না দিয়ে তুমি কি করলা? H3 দিয়ে ওইটাকে ফন্ট সাইজ বাড়ায় H1 এর মতো দেখাতে, দেখতে মনে হচ্ছে যে এটা কি H1 হেডিং ট্যাগের মতো বড়, কিন্তু আসলে ইন্টারনালি লিখে রাখছো কি H3, কিন্তু আউটপুট কিন্তু ঠিকভাবে আসছে। কিন্তু ওই ক্রলাররা যখন এসইও এসইও ক্রলিং করবে রোবটে, তখন তোমার এটাকে কি হেডিং 1 ধরবে না। হেডিং 1 না ধরলে সে এই পেজের কোনো হেডিং নাই এটা মনে করবে। তো এই জন্য তোমার কি যদি এসইও সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে তো তুমি যখন HTML লিখবা তুমি জানবা যে না, আমার তো এখানে একটা H1 দিতেই হবে, H1 এর পরে H2 দিতে হবে। তুমি যদি H1 আগে দাও, H1 যদি পরে দাও, H3 যদি আগে দাও, সাইটে কোনো কি এরর দিবে না, বাট এসইওর প্রবলেম হবে। তো এই জিনিসগুলো তো তোমাকে বেসিক অ্যাটলিস্ট জানা লাগবে। তো এই জন্যই বলছে যে কি এসইও সম্পর্কে ভালো ধারণা রাখা। আর হচ্ছে কি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। এখন ধরো তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো, করার পরে এটা মোবাইলে গেলে একদম ভেঙে যায়। তো এটা তো আসলে ক্লায়েন্টরা চায় না, ইউজাররা তো, মানে ক্লায়েন্ট না, ইউজাররাই এটা পছন্দ করবে না তোমার সাইটটা। তো সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হবে। ঠিক আছে? তো রেসপন্সিভ ওয়েবসাইট মানে কি জিনিস? এটা হচ্ছে তোমার যে যে ডিভাইস, ওই ডিভাইসে স্মুথলি চলাটাই হচ্ছে রেসপন্সিভ। ধরো তুমি ব্রাউজার যখন ডেস্কটপে চালাবা ওইখানেও যাতে সুন্দরভাবে চলে, আবার সেম অ্যাপ্লিকেশন তোমার কি নতুন করে ডেভেলপ করা দরকার না। একই অ্যাপ্লিকেশন তুমি যখন মোবাইল থেকে ব্রাউজ করবে তখন মোবাইল মোডে চলবে। তো এই জিনিসগুলো রেসপন্সিভনেস এর মধ্যে পড়ে। তো এগুলো নিয়েও সামনে কোয়েশ্চেন আছে। তাহলে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজটা দেখলাম। এখন দেখো ব্যাক এন্ড ডেভেলপার, যেটা আমি শুরুতেও বললাম যে ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে কি ভিতরের জিনিসগুলো, যেগুলো আসলে বাইরের কেউ দেখে না। বাইরে সব সময় দেখে কি ফ্রন্ট এন্ডটা, আমাদের শরীরের মতো আর কি। তুমি দেখতেছো আমার চেহারা বাইরের অংশটা, কিন্তু ভিতরে তো অনেক আমাদের ভিতরে মেশিন আছে, তাই না? অনেকগুলা বডির পার্ট আছে যেগুলো আমরা কি বাইরের থেকে দেখি না, আমরা শুধু বাইরের সৌন্দর্যটা দেখি। তো ওয়েব অ্যাপ্লিকেশন বলো, এগুলোর ক্ষেত্রেও অনেকখানি সিমিলারই। ব্যাক এন্ড যারা আছে তাদেরকে কি, তাদের এই কাজগুলো কেউ বাইরের থেকে দেখে না। তো তারা হচ্ছে মূলত কি অদৃশ্যমান বিষয় বলতে আসলে বাংলা করলে মানে এরকমই হয়। তো সার্ভার নিয়ে কাজ করা, ব্যাক এন্ডে ল্যাঙ্গুয়েজ গুলা নিয়ে কাজ করে তারা। তারা কি করে, যেটা বললাম যে স্ট্যাটিক ওয়েব পেজকে কি করে, তারা ডাইনামিক্যালি কনভার্ট করে। ডাইনামিক্যালি করতে গেলে তোমার ব্যাক এন্ডের কাজ আসবে। ডাইনামিক ওয়েব পেজে কনভার্ট করাই হলো কি ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে হচ্ছে কি এই দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে, যে ডেভেলপার স্ট্যাটিক ওয়েব পেজকে ডাইনামিকে কনভার্ট করে তাকে ব্যাক এন্ড ডেভেলপার বলে। তার কি কি কাজ, তার স্কিল থাকতে হবে, এই ধরনের একটা কোয়েশ্চেন সংক্ষিপ্ততে চলে আসতে পারে যে ব্যাক এন্ড ডেভেলপারের দক্ষতাগুলা বর্ণনা করো। তাহলে তো তোমরা এরকম কয়েকটা কয়েকটা প্রথমে ব্যাক এন্ড ডেভেলপার কাকে বলে এটা লিখবা, লিখার পর তার কি কিছু স্কিল দিয়ে দিবা। তো ব্যাক এন্ড ডেভেলপারের জন্য কি দক্ষতা? তোমার ওই তো যেটা বললাম যে ডাইনামিক ওয়েব পেজ তৈরি কলা কৌশল সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তারপর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কোনগুলো, PHP, পাইথন, ASP.NET, জাভা, এগুলো ইত্যাদি সম্পর্কে তোমার ভালো দক্ষতা থাকতে হবে। আবার তুমি তো ব্যাক এন্ডে যেহেতু কাজ করবা, তোমার কাজ কিন্তু ডেটা নিয়ে কাজ। ধরো একটা স্টুডেন্ট এনরোল হলো, সেই ডেটাবেজে কিভাবে ইনসার্ট হবে তার ডেটাটা, এরপর সে যখন লগ ইন করবে তার কোর্স গুলা কিভাবে আমরা দেখাবো, এই জিনিসগুলা তার মানে ডেটাবেজে তো তাকে স্টোর করা লাগবে, তাহলে তার ডেটাবেজ সম্পর্কে তো নলেজ থাকতে হবে। সেই জন্য বলা হচ্ছে এখানে কি রিলেশনাল ডেটাবেজ সম্পর্কে দক্ষতা থাকতে হবে। রিলেশনাল ডেটাবেজ কি? এসকিউএল। এসকিউএল এর মধ্যে ধরো মাই এসকিউএল আছে, আর নো এসকিউএল এর মধ্যে আছে কি মঙ্গোডিবি। এর নো এসকিউএল মানে হচ্ছে নট অনলি এসকিউএল, এটা আবার তোমরা মনে করি না যে এসকিউএল না, এটা কি নট অনলি মানে এসকিউএল ছাড়াও আরো বেশি কিছু। এটা হচ্ছে কি ভ্যালু ডেটাবেজ স্ট্রাকচার, এগুলো তোমরা সামনের দিকে যখন অ্যাডভান্স লেভেলে যাবা তখন এগুলো পাবা। তাহলে আরেকটা কোয়েশ্চেন দেখো, আইটি টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজির বা এর ইন্ডাস্ট্রি ট্রেন্ড গুলো, মানে বর্তমানে আমাদের কি ট্রেন্ড চলছে। তো তোমাদের এই ট্রেন্ড গুলো কেন জানা দরকার? যে কারণ তুমি তো এই আমাদের সবচেয়ে পরিবর্তনশীল ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে। মানে অন্যান্য ইন্ডাস্ট্রি অত রেপিডলি চেঞ্জ হচ্ছে না, কিন্তু আইটি সেক্টরটা খুবই রেপিডলি চেঞ্জ হচ্ছে, যার কারণে তোমাকে ট্রেন্ডের সাথে অবশ্যই অ্যাক্টিভ থাকতে, আপ টু ডেট থাকা লাগবে। না হলে হচ্ছে তুমি পিছিয়ে যাবা, যে আসলে কোন জিনিসটা রাইজিং হচ্ছে,
কোনটা ডিমান্ড বাড়ছে এখন বর্তমানে মার্কেটে, কোনটা ডিমান্ড সামনে বাড়বে, এগুলো নিয়ে পড়াশোনা করতে, মানে এগুলোর সাথে সবসময় আপ টু ডেট থাকা লাগবে। আইটি মানে তোমাকে অলওয়েজ আপ টু ডেট থাকা লাগবে, ব্যাকডেটেড থাকার কোনো সুযোগ নাই। যে একটা জিনিস শিখলে 10 বছর এটা দিয়ে চালাই দিলে, না, ওই সুযোগ আমাদের নাই। কন্টিনিউয়াস পড়াশোনা করা লাগে। মানে আমাদের এমন একটা অবস্থা যে, আমার কথাই যদি বলি, যে শুধুমাত্র কাজ করছি বিষয়টা এমন নয়, সারাদিন কাজ করি, পড়াশোনা করি, মানে শুধু খাওয়া ঘুম ছাড়া বাকি পুরো সময়ই মানে এই লার্নিং এর উপরে থাকা লাগে। মানে স্টিল এই পরিমাণ শেখা লাগছে যে এটা কল্পনার বাইরে। যারা আছে, তোমরা তো স্টুডেন্ট, তোমরা বুঝবে না, আমার ভিডিও যদি বড় কেউ দেখে তারা জানে যে তোমরা এক সময় পরে ফিল করবে আর কি বিষয়টা, যে কি পরিমাণ শেখার উপরে থাকা লাগে আমাদেরকে। যে আমরা ওই অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করার মতো আসলে ওই সময় আমাদের নাই। যে তোমরা ফেসবুক চালাই, এই সেই স্ট্যাটাস দেওয়া, এগুলা করার মতো ওই অবস্থা আমাদের আসলে যারা আইটি ইন্ডাস্ট্রিতে আছে এদের নাই। তো দেখো এখানে তাহলে তোমার ট্রেন্ডের মধ্যে কি আছে দেখো, এআই এক নম্বরে, এটা খুবই হট টপিক এখন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা মাস্টার্স পিএইচডি থিসিস গুলা করছে কি এআই নিয়ে। তারপর হচ্ছে কি চ্যাট জিপিটি, চ্যাটবট। তোমরা যে চ্যাট জিপিটির নাম শুনছো না, এটা তো মূলত চ্যাট জিপিটি তো একটা ওপেন এআই কোম্পানি, কিন্তু মেন কাজ হচ্ছে কি জিপিটি। তো এই জিপিটি মডেলগুলো ইউজ করে অনেকেই তারা বিভিন্ন ধরনের ধরো এআই বট বানাচ্ছে। তো এই চ্যাট জিপিটির কারণে কিন্তু তোমাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু আসছে, মানে পরীক্ষা আসলে এইভাবে দিয়ে দিবে এগুলা। তো আমি যে একটু কথা বলি এখানে, যে চ্যাট জিপিটির হেল্প এজ এ স্টুডেন্ট হিসাবে তোমরা না নেওয়া ট্রাই করবে, এটা আমার পরামর্শ থাকবে। কেন? এটা যদি তুমি একবার হেল্প নাও, তোমার একটা এডিকশন তৈরি হয়ে যাবে, মানে ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাবে ওর প্রতি। তুমি ক্রিয়েটিভ কাজ করতে পারবে না। ক্রিয়েটিভ কাজ করার সময় দেখবা যে তাকে আগে একবার নক দিচ্ছ, তখন হচ্ছে কি, মানে তোমার ডিপেন্ডেন্সি, তার উপর একটা নির্ভরশীলতা তৈরি হয়ে যাবে। তোমার কাছে মনে হবে যে না, আমি দেখি তো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করি সে কি বলে, মানে তোমার নিজের ক্রিয়েটিভিটিটা আর কম কাজে লাগবে। তো এটা নিউ লার্নারদের জন্য এটা একটু ক্ষতিকর। কিন্তু যারা এক্সপার্ট আছে, ধরো 10-12 বছর ধরে আমরা কাজ করছি, যারা ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের জন্য অত বেশি প্রবলেম না, বরঞ্চ আমাদের জন্য ধরো আমাদের কাজকে সহজ করে দিয়েছে। যেমন ধরি, যদি আমি এখন চ্যাট জিপিটি কে বলি যে আমাকে এই এই কমান্ড গুলো একটু দাও, তো সে, আমি নর্মালি কি করতাম, আমার কমান্ড গুলো মনে রাখা লাগতো, অথবা কি আমি সার্চ করে তাদের ডকুমেন্টেশন দেখে তাদের ওয়েবসাইট থেকে নিতে হতো। কিন্তু ওইটা না করে আমি চ্যাট জিপিটি কে বলার সাথে সাথে সে আমাকে কি কমান্ডটা দিয়ে দিচ্ছে, আমি জাস্ট কপি পেস্ট করে কাজ করে ফেলছি। কিন্তু আমি তো জানি, যদিও কপি পেস্ট করছি, কিন্তু আমি তো জানি কমান্ডটার কাজ কি। কিন্তু তুমি এতে লার্নার হিসেবে তুমি তো আর জানবা না। চ্যাট জিপিটি কে বলার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে তোমাকে প্রোগ্রামটা করে দিচ্ছে, কিন্তু তখন তো তো শেয়ার করে দিবে না। তো যার কারণে এটা ডিপেন্ডেন্সি এজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের এই মুহূর্তে এটা কম ইউজ করাটাই বেটার। তারপর হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং, তারপর বিগ ডেটা অ্যানালাইসিস, এগুলো হচ্ছে সব অ্যাডভান্স জিনিস বর্তমানে। মানে সামনে এগুলো যুগ আসছে, বেশি সামনে না, মানে অলরেডি চলে আসছে আর কি, অলরেডি চলে আসছে, মানে এটা ট্রেন্ডিং এ আছে। তো এগুলো নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। অটোমেশন, এখন সবকিছু কি অটোমেশন হয়ে যাচ্ছে, মানুষ আর ম্যানুয়াল কাজে অভ্যস্ত না। মানুষ আস্তে আস্তে সবকিছু কি সহজ, মানে অলস হয়ে যাচ্ছে আর কি। অলস হয়ে যাওয়া মানে অটোমেশন। যে আমি আর ওই লাইটের কি বলে ফ্যানের সুইচ অফ করব না, যে আমি আইওটির মাধ্যমে বলবো যে সুইচ অফ, ভয়েসে বলে দিব, সে অফ করে দিবে, তাই না? তো এই আইওটির কথাও আছে দেখো এখানে, আইওটি ডিভাইস। তো তার মানে কি, আমি তো আগে গিয়ে ওইখানে একটা ক্লিক করে আসতাম, তো এখন আর কি আমার ওই সময় না, আমি অফিস থেকে গিয়ে কি বাসার লাইট ফ্যান অফ করতেছি। তো এগুলা কি মানুষকে অলস করে দিচ্ছে আর কি আমাদের টেকনোলজি। যাই হোক, তোমাকে কিছু করার নাই, তোমাকে তো এগুলো ডেভেলপ করা লাগবে এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে। তো ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর, তোমরা ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে নিশ্চয়ই জানো অনেকেই। তারপর সাইবার সিকিউরিটি, এটা তো আরেকটা অনেক বিশাল একটা সেক্টর, মানে এখানে প্রত্যেকটা সেক্টরই অনেক বড়। এখানে তোমার এগুলো কোনো ছোটখাটো বিষয় না, প্রত্যেকটা সেক্টরই বিশাল। ব্লক চেইন, এটা আরেকটা জগৎ। তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে, কারণ দিন দিন অ্যাপ্লিকেশনের সংখ্যা বাড়বে, হ্যাকারের সংখ্যা বাড়বে, অ্যাটাকের সংখ্যা বাড়বে, তখন তোমার কি তোমার অ্যাপ্লিকেশন সিকিউর করতে হবে। যার কারণে সাইবার সিকিউরিটিরও কি, এটারও এই সেক্টরগুলোতেও ডিমান্ড দিন দিন বাড়বে। তাহলে তোমার এই জিনিসগুলো আসলে, ট্রেন্ডের নাম আসলে এগুলো কিছু দিয়ে দিবা, যদি আমি এক্সাম পার্সপেক্টিভে বলে থাকি আর কি। তাও আমি কিছু আলোচনা করেছি, এগুলো আসলে ডিটেলস আলোচনা করতে হলে আমরা ধরো সময় নিয়ে পড়তে হবে। তো এখন দেখি কিছু রচনামূলক দেখি, যে এগুলো আসলে সঙ্গীত রচনামূলক ওইরকম কিছু না, যে কোনো ভাবে আসতে পারে। তোমরা আবার এটা ভেবো না যে ভাইয়া বলছে এটা তো সংক্ষিপ্ত তার মানে সংক্ষিপ্ত, তার না, বিষয়টা এমন না। রচনামূলকের কোন একটা পার্টই অতি সংক্ষিপ্ততে চলে আসতে পারে।
আবার ওতে সংক্ষিপ্তর কোনো একটাকে একটু ইলাবোরেট করে বললে এটা রচনামূলক হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এখানে একটা কোয়েশ্চেন আছে, একজন ওয়েব ডেভেলপারের ভূমিকা। মানে এগুলো থিওরি হলেও আমি তোমাকে কিন্তু ইন্ডাস্ট্রির সাথে রিলেশন রেখে কিন্তু কথাবার্তাগুলো বলছি, তোমাদের বোরিং হওয়ার কিছুই নাই, এখানে অনেক কিছুই তোমাদের শেখার আছে। তো কে কোথা থেকে জয়েন হচ্ছে জানাও, কাদের প্রিপারেশন কেমন, তোমরা কি কোনো প্রজেক্ট করেছো কিনা সেটাও জানাতে পারো। তোমাদের তো প্রজেক্ট থাকার কথা, যেহেতু এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। কমেন্টে জানাতে পারো, অথবা পরে দেখলেও কমেন্টে জানাইও, তাহলে আমি দেখবো। তাহলে হচ্ছে কি, একজন ওয়েব ডেভেলপারের ভূমিকা এগুলো অলরেডি কিন্তু আলোচনা হয়ে গেছে মুখে মুখে, এখন তোমার জাস্ট কি এক্সামে কিভাবে লিখবা ওইভাবে নোট আকারে দেওয়া আছে এখানে। তো ওয়েব ডেভেলপার কি করে, একটা অ্যাপ্লিকেশনকে কি ডাইনামিক স্ট্যাটিককে কি করে ডাইনামিকে কনভার্ট করে। মাঝে মাঝে ডেভেলপাররা কি করে ওয়েবসাইটে বিভিন্ন সেকশন তৈরি করে থাকে। এখন কি কি কাজ করে দেখো, ডেভেলপারে প্রোগ্রামিং করে, অবশ্যই তো তোমার তো প্রোগ্রামিং করাই লাগবে। তারপর ডিজাইনারের সাথে, এটা হচ্ছে কি ডেভেলপার বলতে মূলত এখানে আসলে ব্যাক এন্ডে যারা আছে অথবা ফুল স্ট্যাককে বোঝানো হয়েছে। তো ডিজাইনারের সাথে, ডিজাইনার হচ্ছে কি মানে আমাদের এখানে তো অনেকগুলো বিষয় বলেছি আমি তোমাকে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ফুল স্ট্যাক। তো এটার মধ্যে বড় বড় কোম্পানি হয়ে গেলে তখন হচ্ছে তোমার একদম স্পেশালাইজড আবার থাকে, যে ওর কাজ হচ্ছে শুধুমাত্র ইউজার ইন্টারফেস বানাবে, সে আর কিছু জানে না। তার কাজ হচ্ছে কি শুধু লেআউট বানানো, মানে ক্রিয়েটিভ সে ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবে আর লেআউট বানাবে। আবার বড় ফার্মের ক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য সাইকোলজিস্ট থাকে আলাদা। তো ইউএক্স এর টিমই আলাদা, ইউএক্স ইঞ্জিনিয়ার বলে ওদেরকে, ওটা আলাদা টিমই থাকে। ওরা হচ্ছে কি রিসার্চ করে যে অ্যাপ্লিকেশনটাকে আরো কিভাবে সহজ করা যায়। এবার ও রিসার্চ করে একটা ওয়্যার ফ্রেম দেয়, মানে স্কেচ দেয়, ওইটার উপর বেস করে এবার যারা ইউআই ডিজাইনার আছে তারা এবার এটা ইন্টারফেসটা তৈরি করে। তো এরকম করে ছোট ছোট অনেক পার্ট থাকে। কিন্তু ওভারঅল ছোটখাটো কোম্পানিগুলোতে কি একজনকে দিয়ে ওয়ান ম্যান আর্মি টাইপের আর কি, যে একজনকে দিয়ে সবকিছু করাইতে হয়। তো ওই টাইপের বিষয় এটা, যে ডিজাইনারের সাথে সে আলোচনা করবে, যে ডিজাইনারের জন্য ইনস্ট্রাকশন, এই দেখো এখানে বলা আছে কি কি ফিচার আছে, এগুলো ডিজাইনারের সাথে আলোচনা করবে। তো তারপরে কাজ কি, প্ল্যানিং করা, পরিকল্পনা করা। তো দেখো এই প্ল্যানিং এর কাজ কার, সিস্টেম অ্যানালিস্ট, কিন্তু আমাদের দেশে দেখবে যে ডেভেলপারই প্ল্যানিং এর কাজও করে থাকে। ওইটাই বলা আছে, দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে কি একজন ওয়েব ডেভেলপারকেও ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করতে হয়। তাহলে ডেভেলপারের দেখো সে ক্লায়েন্টের সাথে আলোচনা করে কি তার রিকোয়ারমেন্টস গুলো বুঝে নিবে। ধরো একজন ক্লায়েন্টে সে এসে বললো যে আমার একটা ই কমার্স সাইট লাগবে, যেমন ধরো বাংলাদেশে যেরকম দারাজ আছে, বিটুবি অথবা সিঙ্গেল, যে কোনো একটা আমার ই কমার্স সাইট লাগবে। তাহলে ই কমার্স সাইট লাগলে এখন তোমার ওইখানে তার কি কি রিকোয়ারমেন্টস আছে, তার এটা কিসের সাইট হবে, এটা কি শপিং মানে কি বলে ক্লথিং এর কোনো অ্যাপারেল সাইট হবে, নাকি ইলেকট্রনিক সাইট হবে, নাকি কি ধরনের সাইট হবে, এই রিকোয়ারমেন্টস গুলো বোঝা। এখানে ইউজার কি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে কিনা, এট এ টাইম কয়টা অর্ডার করতে পারবে, তারপর এরকম অনেক ধরনের রিকোয়ারমেন্টস আছে, কয়টা মডিউল হবে, এখানে কি এইচআর পেরোল এগুলো আসবে কিনা, নাকি শুধু ই কমার্স থাকবে, এরকম এগুলা ক্লায়েন্টের সাথে আলোচনা করা ডেভেলপারের কাজ। তারপর হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন করা, সাধারণত কে করে, ওয়েব ডিজাইনারে করে, তবে বেশি ক্ষেত্র বিশেষ ডেভেলপারকেও ডিজাইন করতে হয়। যেটা বললাম যে ওয়ান ম্যান আর্মি, যে আমাদের দেশে কম বেশি কি ওই যে ডেভেলপাররা ডিজাইন ও ডেভেলপ উভয় পারে, তাদের ডিমান্ড বেশি এবং তারা বেশি পারিশ্রমিক কাজ করতে পারে, মানে হচ্ছে তাদের স্যালারিটা বেশি। কারণ তোমাকে দিয়ে ফ্রন্ট এন্ডের কাজও হচ্ছে, ব্যাক এন্ডের কাজও হচ্ছে, তাহলে তোমার স্যালারিটা অবশ্যই নর্মাল একজনের থেকে বেশি হবে, কারণ তুমি দুইজনের কাজ করতেছো। তো এরপর আসবে কি, কাজ টাজ তো তুমি করলা, করার পরে কি করবা, টেস্টিং তো করা লাগবে। ধরো তুমি এমন একটা সাইট বানালে যেখানে প্রথমে ওয়েবসাইট লোড হইতেই সময় লাগতেছে 1 মিনিট, তো ওই সাইটটা আসলে কেউ ইউজ করবে না। তাহলে হচ্ছে কি তোমার ওয়েবসাইটটা কত ফাস্ট লোড হচ্ছে, এই জিনিসটা করার জন্য অনেকগুলা পারফরমেন্স বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলা বিষয়ে কাজ করে। এখানে ডেটাবেজের কোয়েরি অপটিমাইজেশন অনেক বিষয় আছে, ফ্রন্ট এন্ডের ডিজাইনের বিষয় আছে, তারপর হচ্ছে ডেটাবেজের ইন্ডেক্সিং, অনেক কিছু বিষয় আছে। এই জিনিসগুলা ওই টেস্টিং এর ডেভেলপারে মূলত টেস্ট করবে। যদিও এখানে আমাদের কি ইন্ডাস্ট্রিতে শুনবা যে কিউএ নামে একটা পোস্ট আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স, ঠিক আছে। তো ওদের কাজ হচ্ছে কি টেস্টিং করা, কিন্তু ডেভেলপারকেও টেস্টিং করা লাগে। তো টেস্টিং নিয়ে কথা বললে এটাও আরেকটা জগৎ, টেস্টিং এর উপরে আইএসটি কিউবি সার্টিফাইড টেস্টার আছে, মানে এটা আরেকটা জগৎ যাদের কাজই হচ্ছে কি টেস্টিং করা।
অটোমেশন টেস্টিং, অনেক ধরনের টেস্টিং আছে। তো ডেভেলপাররাও বিভিন্ন টেস্টিং করে, এগুলো এখন তোমাদের মাথার উপর দিয়ে যাবে আমি বললেও। তো এখন যাই হোক, ওগুলো আমি স্কিপ করছি। তোমরা এটা ভেবো না যে এখানে অল্প জিনিস, সেটা আমি জাস্ট বলে রাখলাম আর কি। তো ওয়েবসাইট মেনটেন, রক্ষণাবেক্ষণটা হচ্ছে কি, যেটা বললাম, যে কোনো প্রবলেম থাকলে, কোনো বাগ টাগ থাকলে ওগুলো ফিক্স করা, যেমন যে ক্ষতিগ্রস্ত লিঙ্ক চেক করা, নতুন কিছু অ্যাড করা। তারপর হচ্ছে ওয়েবসাইটের মালিক যদি পুনরায় ডিজাইন পরিবর্তন করতে চায় সেটা করতে হবে। এই ধরনের কাজগুলোই মূলত ওয়েব ডেভেলপার করে থাকে। এরপর দেখো ডেটাবেজ ম্যানেজার। তো ওয়েবসাইট গুলো যেহেতু অনেক পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, তার মানে কি, যেটা একদম শুরুতে বললাম, সে তাকে ডেটাবেজের কাজগুলো সম্পর্কেও জানতে হবে। না জানলে কিন্তু সে ভালো মানের ডেভেলপার হতে পারবে না। সে কিন্তু কি ডেটাবেজ নিয়েও তাকে কাজ করা লাগবে হয়তোবা। এবার ডেটাবেজ লেভেলেও অনেক কাজ আছে। কি কাজ আছে? ধরো তোমার এখানে মিলিয়নস ডেটা হয়ে গেছে, এখন এই ডেটাগুলো তো এক ক্লিক করলে মিলিয়ন ডেটা থেকে একটা ডেটা আনা কিন্তু অনেক টাফ, অনেক সময় সাপেক্ষ। তখন সে কি করবে, ডেটাবেজ গুলাকে ক্লাস্টারিং করে, এটাকে ডেটাবেজের মধ্যে, ওইটা আরেকটা জগৎ। ডেটাবেস গুলাকে শেয়ারিং করা হয়, ক্লাস্টারিং করা হয়, লোড ব্যালেন্সিং করা হয়, এরকম অনেকগুলো টার্ম আছে। তো এটার মাধ্যমে, এটা হচ্ছে ডেটাবেস ইঞ্জিনিয়ার যারা থাকে ওদের কাজ। কিন্তু তোমাকে কি বেসিক যে ডেটাবেজের কাজগুলো অবশ্যই তোমাকে জানতে হবে অ্যাজ এ ডেভেলপার হিসাবে। তাহলে দেখো, তোমার যদি এগুলো আসে, কোশ্চেনটা কি ছিল, যে ডেভেলপারের দায়িত্ব, রোল কি, তোমার ভূমিকা কি, এগুলো আসলে এই পয়েন্টগুলো দিয়ে সুন্দর করে 2 লাইন করে দিয়ে দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ওয়েব ডেভেলপারের কেরিয়ার। কেরিয়ার হচ্ছে কি, যেটা বললাম, যে কোন কোন জায়গায় আসলে তোমরা কাজ করতে পারবে এজ ওয়েব ডেভেলপার হিসাবে। তো এখানে আমি বইয়ের ভাষায় লেখা, এটা ছাড়াও অনেক সেক্টর আছে। তো তারপরেও এখানে অনেক কিছুই চলে আসছে, তোমরা এটা দেখো। এটা তো আমি অলরেডি আলোচনা করেছি, ওয়েব ডেভেলপার কাকে বলে এগুলা। তো এটা ডেভেলপমেন্টের ডিমান্ড দিন দিন বাড়ছে, এটা তোমরা নিশ্চয়ই জানো। কারণ এটা যত দিন যাবে সবাই তো ডিজিটাল হবে। সবাই কি, সবারই অ্যাটলিস্ট একটা করে ওয়েবসাইট থাকবে। তো সেক্ষেত্রে কি, ওয়েব ডেভেলপাররাই তো এগুলা কাজ করবে। ওয়েবসাইট থাকবে, সবারই একটা অ্যাপ্লিকেশন থাকবে। এখন নর্মাল একটা দোকানে যাও, দেখবা যে সেও একটা অ্যাপ চালায়। মানে কম বেশি কি সবাই অ্যাপের সাথে আমরা কানেক্টেড হয়ে গেছি। তো যার কারণে আমাদের এই সেক্টরের ডিমান্ড দিন দিন বাড়বে, কমবে না। কিন্তু টেকনোলজি আসবে, তোমাকে টেকনোলজির সাথে কি অ্যাডাপ্ট হতে হবে। তাহলে কোথায় কোথায় করতে পারবো? ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি, যেখানে যারা কি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের রেগুলার কাজ করে থাকে, তো তাদের ওই কোম্পানিগুলোতে কি তুমি জব করতে পারবা। মানে এটা হচ্ছে তোমার একটা কেরিয়ার, এই জায়গায় জব করা। তারপর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, তারপর হচ্ছে কি যারা, অনেক সফটওয়্যার কোম্পানি আছে যারা কি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে। মানে সফটওয়্যার বলো, এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশন আছে। তো ধরো অনেকে আছে শুধুমাত্র কি অ্যান্ড্রয়েড অ্যাপ, মানে অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড হোক আইওএস হোক যাই হোক, মানে অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ওরা আর কিছু বানায় না। আবার অনেকে আছে শুধু এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন, মানে বড় বড় দেখবা যে ব্যাংকিং সিস্টেম গুলা, অনেক বড় বড় সিস্টেম গুলা, বড় বড় ইআরপি গুলা নিয়ে তারা কাজ করে। তারা ছোটখাটো কোনো ওয়েবসাইট বানায় না। আবার অনেকে আছে শুধু দেখবা যে শুধুমাত্র কি ছোটখাটো ওয়েবসাইট বানায়। অনেকে আছে দেখবে শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, থিম নিয়ে, ছোট ছোট সিএমএস গুলা নিয়ে কাজ করে। তো এরকম কোম্পানির অভাব নাই, ভেরিয়েশনের অভাব নেই। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে তুমি কাজ করতে পারবা। তারপর ফ্রিল্যান্সিং, যেটা এটা তো তোমরা জানোই কম বেশি, যে বাংলাদেশে ডেভেলপাররা কিন্তু ভালোই রেপুটেশন আছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, আপওয়ার্ক, ফাইবার, এই টাইপের মার্কেট প্লেস গুলাতে। তো এখানে তোমরা বাসায় বসেই কাজ করতে পারবা, বিট করতে পারবা। এরপর তুমি যদি কাজ পাও, তাকে কাজটা বুঝাই দিলা। তো এইভাবে তুমি কি, এখানেও একটা তোমার কেরিয়ার করার সুযোগ আছে। দেশে বসেই কি বাইরের কাজ করার সুযোগ আছে। আমি নিজেও অনেক দেশের মানুষের সাথে কাজ করেছি, ফ্রিল্যান্সিং বলো এগুলাতে। তো পাশাপাশি কি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতেও এখন কি ওয়েব ডেভেলপার, প্রোগ্রামার পদে প্রতি বছরই দেখবা যে সার্কুলার হচ্ছে। আইসিটি মিনিস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, যেখানে ধরো আইসিটি, মানে যেখানে একটা ডিপার্টমেন্ট থাকবে, ওইখানে তো কম্পিউটারের একজন লাগবেই। মানে একটা অ্যাপ্লিকেশন অন্তত ম্যানেজ করার জন্য তো একজন লাগবে। সেই হিসাবে তো তাকে ওয়েব সম্পর্কে তো নলেজ থাকা লাগবে। তো সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় দেখবা যে প্রোগ্রামার নিয়োগ হয়, সফটওয়্যার মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতেও নিয়োগ হয়ে থাকে। আর যদি বলো ট্রেনার, তো ট্রেনার তো অবশ্যই, যে তোমাদের ইনস্টিটিউট প্রশিক্ষক, যেটা তোমাদের ইনস্টিটিউট গুলোতে থাকে, তোমাদের টিচাররা আছেন, বিশেষ করে ইন্ডাস্ট্রি থেকে অনেক জায়গায় দেখবা যে তোমাদের বিভিন্ন প্রকল্পের আন্ডারে অনেকগুলো কোচের ট্রেনিং হয় না। তো সেগুলোতে ট্রেনার হিসেবে তুমি কাজ করতে পারবা যদি তুমি জানো ভালো।
তো এরকম অনেক কেরিয়ার আছে। তো সরকারিভাবে বেসরকারিভাবে অনেক ট্রেনিং সেন্টার আছে, ওগুলাতে অনেক ট্রেনার আছে, তারা ওইখানে তুমি কেরিয়ার করতে পারবা। তারপর যেটা বলা আছে বিভিন্ন অর্গানাইজেশন, বেসরকারি প্রতিষ্ঠান, এগুলাতে তোমার কাজ করার সুযোগ রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আসে নাই, সেটা হচ্ছে ধরো রিমোট জব। এটা আসলে না দিলেও সমস্যা নাই। এখন কিন্তু দেশে বসে তুমি দেশের বাহিরেও রিমোট জব ওই ফ্রিল্যান্সিং এর মতোই, বাট ফ্রিল্যান্সিং তো হচ্ছে তুমি বিট করলে কাজ পাবা, আর এটা হচ্ছে একটা ফুল টাইম জব। বাট তোমার অফিসটা বাংলাদেশে না, দেশের বাইরে। যেমন আমি এখন অস্ট্রেলিয়ান একটা কোম্পানিতে তাদের সাথে কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমার অফিসটা হচ্ছে কি অস্ট্রেলিয়াতেই আছে, বাট আমি বাংলাদেশে বসে কাজ করছি। তো আমার এটা ফ্রিল্যান্সিং না, যে আমি কাজ এই মাসে যদি কাজ না থাকে আমাকে টাকা দিবে, এই টাইপের না। সবসময় সে আমাকে মান্থলি একটা পেমেন্ট করতে হয়। তো এই টাইপের রিমোট জবের সুযোগ রয়েছে এখন। আচ্ছা, এটা তো বিশাল চ্যাপ্টার, মানে এখানে থিওরি বেশি আসলে কথাবার্তা বলার। তো ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যেটা একদম শুরুতে আমরা W3C কি বুঝায় একটা অতি সংক্ষিপ্ত দেখেছিলাম। তো তারা হচ্ছে এখানে রুলস গুলো বর্ণনা করা আছে। তো তাদের ওয়েবসাইটে এরকম একটা ইন্টারফেস পাবা। তো ওইখানে তুমি তোমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলেই সে চেকে যখন ক্লিক করবা, সে তোমাকে বলে দিবে যে এখানে অমুক অমুক জিনিস মিসিং আছে, এই জিনিসগুলো ইমপ্রুভ করা লাগবে। এই যে ভ্যালিডেটেড এরর পেজ, কি কি মিসিং আছে এই জিনিসগুলা সে ভ্যালিডেশন করে তোমাকে একটা রিপোর্ট দিয়ে দিবে। তো এটা তোমার আসতে পারে, যেমন দেখো এখানে ভ্যালিডেটর থেকে কোড ভ্যালিডেশন করা যাবে, এখানে সরাসরি কোডিং দিয়ে বা কোডিং ফাইল আপলোড, দেখো ফাইল আপলোডের অপশন আছে, ডিরেক্ট ইনপুট আছে, মানে এখানে লিখেও তুমি করতে পারবা, তোমার ওয়েবসাইট বানানো আছে ওয়েবসাইট অ্যাড্রেস দিলেও করতে পারবা, অথবা কি ফাইল আপলোড, তিনটা ওয়েতে তুমি কি ভ্যালিডেশন করতে পারবা। যদি কোনো ভুল থাকে, কতগুলো ভুল আছে, কোথায় ভুল আছে, সেগুলো সব ও বলে দিবে যে ওর স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে কিনা। তো এটা পরীক্ষাতে আসতে পারে হয়তো। এটার কারণ কি দেখছো, এই জিনিসগুলো আমি একদম শুরুতেই এমনিতে মুখে বলেছিলাম, তো এই জিনিসগুলোই তোমার এখানে লিখে আছে। তারপর ইউআরএল নিয়ে যেটা বলেছিলাম, যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, তো এরকম তোমার এক্সামে চলে আসতে পারে যে ইউআরএল এর বিভিন্ন অংশ বর্ণনা করো। তাহলে ইউআরএল এর বিভিন্ন অংশ, কি কি অংশ আছে দেখো তো। এটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত তো চলে আসতে পারে যে ইউআরএল এর কয়টি অংশ আছে, তখন তুমি বলবা যে তিনটা অংশ আছে। কি কি? এক নাম্বার হচ্ছে কি প্রোটোকল, দুই নাম্বার হচ্ছে ডোমেইন, তিন নাম্বারে কি পাথ। প্রোটোকল কি? তোমার প্রোটোকল দুই ধরনের, এসটিটিপি দুই ধরনের না, এটা কয়েক ধরনের হয়, এটা একটু পরে আসবো। তো এসটিটিপি, এসটিটিপিএস, এগুলোর মধ্যে পার্থক্য এরকমও চলে আসতে পারে। এসটিটিপি আর এসটিটিপিএস, এই দুইটার মধ্যে পার্থক্য কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হচ্ছে কি সিকিউর, সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। অর্থাৎ এখানে যে ডাটাটা তুমি পাস করবা, এটা হচ্ছে কি একটা এনক্রিপ্টেড হয়ে যাবে সার্ভারের কাছে, যাওয়ার আগে কি হয়ে যাবে, এনক্রিপ্টেড হয়ে যাবে। তাহলে মাঝখান দিয়ে যদি কেউ মিডলম্যান যদি চেক করে, সে এনক্রিপ্টেড ডাটা পাবে, সে এই ডাটা নিয়ে কিছুই করতে পারবে না। তো তাহলে তিনটা পার্ট আছে, যে তোমরা যে educity.com.bd দেখো, এটা মূলত ডোমেনের নাম। এবার স্ল্যাশ দিয়ে যে কোর্স, তারপর হচ্ছে ধরো ওয়েব ডিজাইন, ম্যাথ, এরকম বিভিন্ন অ্যাড্রেস দেখো না, এগুলাকে বলা হয় পাথ। আর শুরুতে হচ্ছে কি একটা প্রোটোকল থাকে। এই দেখো এখন প্রোটোকলের এগুলা বর্ণনা আছে, এই যে কয় ধরনের, যে এইচটিটিপি, এইচটিটিপিএস, মেইল টু, এফটিপি, টেলনেট, এগুলো হচ্ছে কি কয়েক ধরনের প্রোটোকল রয়েছে। দেখো এখানে বলা আছে। তো এইচটিটিপি বা এইচটিটিপিএস, যেটা একটু আগে বললাম যে সিকিউর, দেখছো এইচটিটিপিএস হলো হচ্ছে কি হয় সিকিউর, মানে তোমাকে এখানে একটা কি এসএসএল ইনস্টল করা থাকতে হবে। এসএসএল কি জিনিস? সিকিউর সকেট লেয়ার, যা কি করে ক্লায়েন্ট কম্পিউটার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগের সময় ডাটাকে এনক্রিপ্ট করে। যেটা একটু আগে আমি বললাম যে তোমার পিসি যেটা, এটা হচ্ছে ধরো তোমার পিসি, তো তোমার পিসির সাথে আমাদের একটা সার্ভার আছে, যেখানে তুমি এডুসিটি লেখার সাথে সাথে এই সার্ভারে যায়। তো যাওয়ার সময় আমাদের এডুসিটি ডাটাগুলো কিন্তু এইচটিটিপিএস করা, তো যাওয়ার সময় এটা এনক্রিপ্ট হয়ে যায়। এখানে এনক্রিপ্ট হয়ে যাওয়াতে এই ডাটাগুলো যাওয়ার সময় যদি কেউ আমার ডাটাটা পেয়েও যায়, তারপরও সে কি ওইটা পড়তে পারবে না, কারণ এটা ডিক্রিপ্ট সে করতে পারবে না। ডিক্রিপ্ট হবে হচ্ছে কি সার্ভারে গিয়ে। তো এই জন্য এটাকে এইচটিটিপিএস বলে। যেগুলো এইচটিটিপিএস ছাড়া সাইট দেখবা যে ওগুলা যদি তোমরা ব্রাউজার থেকে ইউজ করতে চাও, ভিজিট করতে চাও, দেখবা যে ওয়ার্নিং দিবে মাঝে মধ্যে। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের সাইটেও দেখবা যে ওয়ার্নিং দিবে বিভিন্ন জায়গায়, কারণ অনেক জায়গায় এইচটিটিপিএস ইউজ করার নাই।
তো এটা আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রোটোকল কি জিনিস, এটা দিয়েও একটা কোয়েশ্চেন চলে আসতে পারে যে তখন তুমি প্রোটোকল কয় ধরনের হয় এই যে এটা এগুলা লিখে দিবা, লিখে প্রতিটা সম্পর্কে এক লাইন করে তুমি দিয়ে দিবা। ঠিক আছে। তারপর হচ্ছে কি ডোমেন, যে আমাদের কি ডোমেনের ইউআরএল এর তিনটা পার্ট ছিল না? প্রথমটা তো ছিল কি তোমার প্রোটোকল ছিল, এরপর ডোমেন, এরপর পাথ। তো প্রোটোকল তো আমরা আলোচনা করেছি, এরপর ডোমেন, এরপর কি পাথ। তো ডোমেন হচ্ছে কি ডোমেনের নামটা। এখন এই ডোমেন নিয়ে যদি কথা বলে এখানে অনেক কথা বলা যায়, এখন এগুলো বলবো কিনা। ধরো তোমার ডোমেনের যে এটা আছে এটা হচ্ছে একটা নাম, ডোমেনের নাম। ডোমেনের নামের শেষে কিন্তু তোমরা কিছু জিনিস দেখো এরকম, এই যে .com, .org, .net, তাই না? আবার BTEB.gov.bd, এই ধরনের জিনিসগুলো দেখো, এগুলাকে বলা হয় টিএলডি। এগুলোকে কি বলা হয়? টপ লেভেল ডোমেন, অর্থাৎ একটা ডোমেনের নামের শেষে যেটা থাকে এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, এটা টিএলডি বলা হয় থাকে। তো এটা দেখে তুমি ডোমেনের মানে ওই অর্গানাইজেশন সম্পর্কে অথবা এই ডোমেনটা সম্পর্কে অনেকখানি ধারণা পেয়ে যাও। যেমন ধরো .com মানে হচ্ছে কি কমার্শিয়াল, .com কি কমার্শিয়াল, .org মানে অর্গানাইজেশন, .net মানে নেটওয়ার্কিং সাইট। তো এখন যদিও মানুষজন হচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী করে থাকে, তবে এইসব জিনিসগুলো স্পেশালাইজ যাদের অর্গানাইজেশন ছাড়া আসলে কেউ ইউজ করে না। ধরো তুমি চাইলেও তোমার নাম দিয়ে অর্গানাইজেশন দিয়ে করবা না, কারণ একটা অর্গানাইজেশন হইলে সে .orgটা নিবে। ঠিক আছে, কিন্তু .comটা এখন কমন ডোমেন হয়ে গেছে। এখন যে কোনো কিছু মানুষের নামের ক্ষেত্রে, যেমন আমার নিজেরই রিয়াজুস.com আছে, কারণ এটা হচ্ছে এখন কি জেনারেল ডোমেন হয়ে গেছে। তো .net এটাও অলরেডি এখন কমন ডোমেন হয়ে গেছে, এগুলো তোমরা গুগলে সার্চ দিলেই এইসব ইনফরমেশন গুলো পাওয়া। তাহলে হচ্ছে কি ডোমেন কি জিনিস এটা আমরা আশা করছি কিছুটা সংক্ষেপে হলেও বুঝতে পেরেছি। এবার সাবডোমেন কি? তাই ডোমেনের মধ্যেই আরেকটা মানে আরেকটা যদি শুরুতে যদি অতিরিক্ত কোনো একটা অংশ থাকে, অর্থাৎ ধরো তোমার ধরো যেমন এটা যে google.com, এটা হচ্ছে কি মেইন ডোমেন। আর mail.google.com এটা হচ্ছে কি আমরা যে জিমেইল চালাই না, ও জিমেইলটা। তো মেইল দেওয়াতে সে কি করছে, তখন আমাকে কি মেইলে নিয়ে যাবে, মানে এটা দিয়ে এটাও একটা ডোমেন। এটাও একটা ডোমেন, এটা কার আন্ডারে আছে? google.com এর আন্ডারে, এই জন্য এটাকে বলা হয় কি সাবডোমেন। বুঝতে পারছো যে মেইন ডোমেনের আগে যদি আমরা কিছু একটা দিয়ে আরেকটা ডোমেন ক্রিয়েট করি, ওটাকে বলা হয় সাবডোমেন। দুইটাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এটার সাথে, মানে এটা এই সাবডোমেন যখন হিট করবে সে মেইন ডোমেনে যাওয়ার তার দরকার নেই, সে সাবডোমেনটা তুমি একদম ডিফারেন্ট সার্ভারেও রাখতে পারবে আইপি সেপারেট করে। এই দেখো লিখা আছে যে সাবডোমেনকেও আমরা মেইন ডোমেন হিসাবে কি ডোমেন হিসাবে বিবেচনা, মেইন ডোমেন না ডোমেন হিসাবে বিবেচনা করব। তাহলে ডোমেন কি জিনিস আশা করছি বুঝতে পেরেছো। এরপর পাথ, পাথ তো কি পরের অ্যাড্রেসটা, যে তোমার অ্যাপ্লিকেশনের ভিতরে ডোমেইন দেওয়ার সাথে সাথে তোমার সার্ভারের ডেটা চলে আসবে। আসার পরে আবার কোন কোন ইউআরএল আছে, পাথ আছে, সেগুলো অনুযায়ী সেই দেখো নির্দিষ্ট ঠিকানায় পেজ বা ফাইলকে নির্দেশ করে। অর্থাৎ তুমি যখন /কোর্স লিখবা তখন হচ্ছে কি কোর্সের পেজটা আসবে। তো যখন যে পেজটা লিখবা /লগইন দিলে কি আসে? লগইন আসে। তার মানে আমি ইন্টারনালি লগইন নামে একটা পেজ বানিয়ে রেখেছি। তুমি তুমি যদি /লগইন দাও অথবা লগইন বাটনে ক্লিক করো, ইন্টারনালি কি সে একটা পাতে যায়, তো ওই পার্টটাই আসে। ঠিক আছে। তো এই তাহলে ইউআরএল কিভাবে কাজ করে? তাহলে তোমরা যে ব্রাউজারটা চালাও, এই ব্রাউজারের ভিতরে উপর একটা অ্যাড্রেস বার আছে, তাই না? এখানে একটা তোমরা অ্যাড্রেস লিখো www.google.com। তোমরা যে অ্যাড্রেসটা লিখছো, লিখার সাথে সাথে সে কি করছে, এই অ্যাড্রেসটা তো আসলে কোনো সার্ভারে ডিরেক্টলি ওইভাবে চিনবে না। সে হচ্ছে কি একটা সার্ভারে চিনে হচ্ছে তার আইপি। সার্ভারের ভিতরে কিছু আইপি আছে। তোমরা আইপি কি জিনিস এগুলো তোমরা নেটওয়ার্কিং এ যখন যাবা তখন তোমরা এগুলো আরো ইন ডেপথ জানবা। জাস্ট এখন ভিজুয়ালাইজ করো যে এখানে একটা সার্ভার আছে, এটার মধ্যে হচ্ছে আমার পুরো একটা সিস্টেম আছে। তো এটা হচ্ছে তোমার পিসি। এটা কার পিসি? তোমার পিসি, তোমার মোবাইল। তুমি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে educity.com.bd লিখলা, লিখার সাথে সাথে educity.com.bd দিয়ে সে চিনবে না কিছু। সে এবার ডিএনএস নামে একটা সার্ভিস আছে, সেখানে যাবে। সেখানে গিয়ে দেখবে যে educity.com.bd এর আন্ডারে কোন আইপিটা আছে। সে এবার ওই আইপিটা দেখবে, আইপিটা দেখে আইপি অ্যাড্রেসের মাধ্যমে এবার আইপি অ্যাড্রেসে যখন হিট করবে তখন এই সার্ভারে চলে আসবে রিকোয়েস্টটা। এরপর সার্ভার থেকে কি করবে, তোমাকে একটা রেসপন্স দিয়ে দিবে। তো সে বারবার ওই ডিএনএস এর কাছে যাবে না, ডিএনএস থেকে মূলত আসতেছে, ডিএনএস এর কাছে সে কি করবে,
বারবার যাবে না, একবার আসার পর সে ক্যাশ করে ফেলে আইপিটা, তখন সে বারবার ডিরেক্ট পাঠাই দিবে, সে আর ডিএনএস এর কাছে বারবার যাবে না। এগুলো হচ্ছে তোমার আলাদা ডিএনএস সার্ভার আছে, ওটার মধ্যে হচ্ছে এগুলা স্টোর করা থাকে, সবার নামগুলো আইপি গুলা সহ, তো কেশিং করা থাকে। এই জিনিসগুলো তোমরা নেটওয়ার্কিং এ যখন দেবো তখন আরো বিস্তারিত জানতে পারবা। আবার তুমি হচ্ছে কি করছো, একটা সার্ভারের আইপি ডিরেক্ট জানো, তাহলে তুমি কি করবা, ব্রাউজারে ডিরেক্ট যদি আইপিটা হিট করে দাও যে 192 অথবা 192 দিয়ে এভাবে যদি আইপিটা দিয়ে দাও, দেখবে যে সরাসরি সাইটটা চলে আসতেছে। তাহলে হচ্ছে কি তখন আর ডিএনএস এর কাজ নাই, তখন হচ্ছে কি ডিরেক্ট হচ্ছে আইপি দিয়ে সার্ভারের ডাটাটা চলে আসবে। ওইটাই বলা আছে, দেখো ইউআরএল কিভাবে কাজ করে, যে কম্পিউটার বা নেটওয়ার্ক সফটওয়্যার কোনো ডোমেইন নেমকে বুঝতে পারে না। একটি নেটওয়ার্ক অ্যাড্রেস, এটি নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস বুঝে। মানে একটা কম্পিউটার বা কি নেটওয়ার্ক কি বুঝে, শুধুমাত্র আইপি অ্যাড্রেস কে বুঝে। তাই প্রত্যেক ডোমেইন নেমের সাথে একটি করে আইপি অ্যাড্রেস থাকে, যত ডোমেইন দেখবা ইন্টারনালি এগুলো প্রত্যেকের সাথে কি করে, একটা করে আইপি অ্যাড্রেস থাকে। তো ডোমেইন নেম ব্যবহার না করে শুধুমাত্র কি আইপি অ্যাড্রেস দিয়েও সরাসরি ওয়েবসাইটে অ্যাক্সেস করা যায়, প্রবেশ করা যায়। তাহলে ডোমেইন নেম বা ইউআরএল কে আইপি অ্যাড্রেসে পরিণত করার জন্য আমাদের ব্রাউজারগুলো ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস নামে একটি সার্ভিস পরিষেবা মানে সার্ভিস ব্যবহার করে থাকে। যেটা বললাম যে তুমি ডোমেইনের নামটা লিখে হিট এন্টার দেওয়ার সাথে সাথে সে ডিএনএস এর কাছে চলে যাবে, ওইখান থেকে মূলত সে এবার আইপি অ্যাড্রেসটা বের করে ওই সার্ভারে হিট করবে। মানে এটা যদি আমি সহজভাবে বলি, এর মাঝে অনেকগুলো লেয়ার আছে আরো, তো ওগুলা তুমি নেটওয়ার্কিং এ যখন যাবা তখন এগুলা নিয়ে আরো বুঝবা। তাহলে আমি এতক্ষণ যতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে, তোমরা এগুলা পড়লে অনেকখানি আইডিয়া পেয়ে যাবে এই চ্যাপ্টার সম্পর্কে। আশা করছি তেমন কিছু বাদ যায় নাই, অনেক কিছুই আলোচনা হয়ে গেছে। তো এটা একটু দেখো, এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। অনেকক্ষণ আলোচনা হয়ে গেছে আজকে।